নমস্কার, আমি তরুণ ঘোষ। 26 তারিখ আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি চায়না গিয়েছিলেন। তখনই আমি বলেছিলাম যে কি কি বৈঠক হতে পারে, বৈঠকে কি কি আলোচনা হতে পারে। আজকে সেই খবরটা বেরিয়েছে। যেগুলো বলেছিলেন সেগুলো প্রত্যেক কটাই আমার কথার সঙ্গে মিলে গিয়েছে। এই সেই কাগজ যেখানে লেখা হচ্ছে আনন্দবাজার, ফের শুরু হচ্ছে কৈলাস যাত্রা, সিদ্ধান্ত মিস্ত্রি ওয়াং বৈঠকে। নয়াদিল্লি 27 জানুয়ারি। বিভিন্ন ব্লকের দ্বিপাক্ষিক আন্তর্জাতিক পরিস্থিতিতে আজ চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করে দ্বিপাক্ষিক সম্পর্ককে স্বাভাবিক স্রোতে আনার চেষ্টা দৌত্য শুরু করলেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। আজ বৈঠকের পরে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, অনাস্থা এবং বিচ্ছিন্নতাকে দূরে রেখে পারস্পরিক সহযোগিতাকেই সম্পর্কের কেন্দ্রে রাখতে চায় দুই দেশ। তারপরই ঘোষণা করা হয়েছে ভারত চীন বিমান চলাচল ফের শুরু হবে। একই সঙ্গে এই বছর থেকেই মানস সরোবর যাত্রাও শুরু হবে। আরো ডিটেলে আছে, অনেকটা ডিটেলে আছে, সেই আমি অত ডিটেলে যাচ্ছি না, কারণ আমি আগেই বলে দিয়েছি। তাও মোটামুটি আমি বলে দিই। সেটা হচ্ছে, এটা হচ্ছে সামনের গল্প। আর মানস সরোবরের যাত্রাটা শুরু হবে আপনার খুব সম্ভবত এই আপনার গরম পড়লে একটুখানি তখনই শুরু হবে। তার জন্য বিশেষ ব্যবস্থা কি কি নেওয়া যায় সেটা আর একটা বৈঠক হবে আমাদের সেনাপ্রধান অথবা অন্য কোনো সেনা অধ্যক্ষের সঙ্গে, ওদের কোনো সেনা অধ্যক্ষের যৌথভাবে একটা মিটিং হবে। সেই মিটিংয়ে ঠিক হবে কোন করিডোর দিয়ে কিভাবে সেখানে পৌঁছানো যাবে, এবং সেখানে ওই যে করিডোর থাকবে সেই করিডোরে সমস্ত চীনা সেনারা এবং তার সঙ্গে কিছু ভারতীয় সেনা, কারণ চীনের ভাষা তো আমাদের ভারতীয়রা বোঝে না, তাই ভারতীয় কিছু সেনা ওই করিডোরে থাকবেন। তারাই সমস্ত কিছু ভারতীয় যারা আছে পুণ্যার্থী আছে তাদের দেখাশোনা করার জন্য। কবে এই বৈঠকটা হবে সেটা এখনো জানা যায়নি, তবে খুব শীঘ্রই জানা যাবে। কিন্তু এটা হলো সামনের খবর। এই যে বিমান চলাচল, মানস সরোবর যাত্রা তো কৈলাস মানস সরোবর 4.5 বছর ধরে বন্ধ আছে, সেটা একটা বড় ইস্যু, একটা হিন্দুদের কাছে একটা কোর ইস্যু। তাছাড়া পেছনের যে গল্পটা আছে সেটা হচ্ছে একেবারে চায়নাকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে ইভি ইন্ডাস্ট্রিতে, ইলেকট্রিক ভেহিকল ইন্ডাস্ট্রি, যেটার জন্য চায়না খুব দৌড়ঝাঁপ করছিল। এবং ভারতবর্ষের সমস্ত শর্ত মেনেই চায়না এই ভারতবর্ষে এন্ট্রি নেবে ইলেকট্রিক ভেহিকল কারে। কারণ আমেরিকা অলরেডি 35%, আগে 25% ছিল, তারপরে ট্যারিফ আরো ট্রাম্প 10% বাড়িয়ে দিয়েছে, 35%। অন্যান্য দেশে যে প্রোডাকশন করবে তারও উপায় নেই। আমি আগেই বলে দিই, সেই দেশগুলোতে ট্যারিফ চাপিয়ে দিয়েছে, কানাডা, ফ্রান্স, তারপর মেক্সিকো সব ট্যারিফ চাপিয়ে দিয়েছে। তারপরে ওই ট্যারিফ 25% কভার করে ট্রান্সপোর্ট কস্ট যোগ করে যে দাম পড়বে সেই দামে টেসলার সঙ্গে আমেরিকা পেরে উঠবে না। ফলে বিকল্প যে বাজার, সেই বাজার খোলার জন্যই কিন্তু বহুদিন আগে থেকেই চীন প্ল্যান করছে, এবং সেই প্ল্যান অনুযায়ী এলএসি থেকে চীনা সেনা চলে গেছে এবং একটা মধ্যস্থতা করে একটা চুক্তির মাধ্যমে দুই সেনা পারস্পরিক দিক দিয়ে টহল চলছে। কিন্তু এলএসি থেকে 3 কিলোমিটার সব পিছিয়ে গেছে, আমাদের সেনাও পিছিয়ে গেছে, ওদের সেনাও পিছিয়ে গেছে। কিন্তু স্যাটেলাইট মারফত ভারত কিন্তু খবর রাখছে, কারণ চীনকে বিশ্বাস নেই। পেছন থেকে কোনোদিন যে ছুরি মেরে দেয়, 62 সালে তো ছুরি মেরেছিল, ফলে যে একবার ছুরি মারে তাকে তো বিশ্বাস করা যায় না। সেই কারণেই চীনার ওপরে কিন্তু নজরটা রাখা হচ্ছে। আর হচ্ছে আপনার এই যে ডিসকাউন্ট, যেটা আমাদের ইভির যে কারখানাগুলো হবে সেগুলো হবে সব ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে। এখানে একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তটা বড় মারাত্মক, যে শর্তটা কোথাও লেখা নেই।
যে কোথাও বলা হচ্ছে না। শর্তটা হচ্ছে চীন যদি ভারতের সঙ্গে সম্পর্ক বজায় ভালো রাখে সীমান্তে, তাহলে এই এগ্রিমেন্ট দীর্ঘস্থায়ী হবে। কিন্তু যদি চীন মানে সীমান্তে আগ্রাসী ভূমিকা আবার দেখায়, তাহলে পরে তার আঁচ কিন্তু এই এগ্রিমেন্টের ওপরে পড়বে। সেটাও কিন্তু পরিষ্কার করে এই এগ্রিমেন্টে লেখা হচ্ছে, যেটা আর কি প্রকাশ্যে বলা হচ্ছে না। ফলে চীনকে একদিক দিয়ে ভারত বেঁধে ফেললো যে তোমার আগ্রাসী ভূমিকা, তুমি এই অরুণাচল নিয়ে নিচ্ছ তোমার ম্যাপের মধ্যে, মানে ম্যাপে নিচ্ছে, এতে নয়, কিন্তু অরুণাচলের মধ্যে মাঝে মাঝে ঢুকে আসছে, তুমি অরুণাচলকে ম্যাপের মধ্যে দেখিয়ে দিচ্ছ, তুমি মাঝে মাঝে তুমি প্যাংগংয়ে চলে আসছো, লাদাখে তুমি চলে আসছো। এই সব করলে হবে না ভাই। এগ্রিমেন্টে বসো, লিখিতভাবে করো, আর যদি তোমার সেই আগ্রাসী ভূমিকা আবার দেখা যায়, তাহলে পরে ওই টাটা বাই বাই, তোমার সম্পত্তি এখানে যা থাকবে সেগুলো সমস্ত ভারতবর্ষ নিয়ে নেবে, তোমার টাকা তুমি নিয়ে চলে যাবে। হ্যাঁ, তোমাদের সম্পত্তি থাকবে, সেটা ভারতের কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট কিনে নেবেন, কিনে নিয়ে তোমার টাকা তোমায় দিয়ে দেবে, তুমি দেশ ছাড়া হয়ে যাও। তারপর সৈন্য পর্যায়ে বুঝে নেওয়া যাবে যে কি হবে কি হবে না। এইটা হচ্ছে গিয়ে আসল গল্প। তাহলে মোটামুটি আমি যেটা বলেছিলাম যে আসল যেটা হচ্ছে ইভি ইন্ডাস্ট্রি, চায়নার তো গলায় পা উঠে গেছে না। চায়না ভেতর নিজের দেশের বাজার তৈরি করেনি, বাজারটা সম্পূর্ণ অন্য দেশের উপর নির্ভরশীল। আর আমেরিকার বাজার যদি চলে যায়, আমেরিকার পরে বড় খরিদ্দার একমাত্র আছে ভারতবর্ষের 140 কোটি দেশের মানুষ। তাদের বাইং ক্যাপাসিটি এত বেড়ে গিয়েছে, ফলে এখন এখানে যদি ইভি ইন্ডাস্ট্রি, যদি ইভি গাড়িগুলো বেরোয়, ইলেকট্রিক ভেহিকেল, তাহলে পরে এখানে ওই 2 চাকা থেকে 4 চাকা, 6 চাকা, 8 চাকা সব গাড়ি এখানে চলবে। তার জন্য চায়নার একটা বিরাট বাজার খুলে যাবে, এবং সেই বাজারের দিকেই কিন্তু চায়না তাকিয়ে, মানে ওই এলএসি কিন্তু ও ঠিকঠাক করেছিল, মেরামত করেছিল। তখনই বলেছিলাম যে চায়নাকে একটা সেক্টর খুলে দেওয়া হবে। এই যে এলএসি যে পিছিয়ে গেল, এলএসি যে সমাধান হলো, সীমান্ত সমাধান হলো, সমস্যার সমাধান হলো, তার পেছনে কিন্তু একটাই হিসেব কাজ করছে। সেই হিসেবটা হচ্ছে চায়নার জন্য ভারতের একটা বাজার খুলে দেওয়া, যে কোনো একটা সেক্টর খুলে দেওয়া। এই একটা সেক্টর দেওয়া হয়েছে কিন্তু, ইভি সেক্টর। বাকি সেক্টর গুলো কিন্তু দেওয়া হয়নি। ওই চাইনিজ অ্যাপ ট্যাপ গুলো, ওগুলো কিন্তু সমস্ত বন্ধ। ওগুলো ধীরে ধীরে আর্ম টুইস্ট করবে। যত আমেরিকা চীনকে চাপবে, তত চীন আমাদের দিকে ঢলবে। এবং ওর পেছনে রাশিয়ার কিছু মদত রয়েছে। মধ্যখানে রাশিয়া এই ভারত আর চীনের মধ্যে একটা দৌত্য তৈরি করছে, মানে মিডলম্যানের কাজ করছে, যে সমঝোতা করো, তাহলে পরে আমরা 3টে মহাশক্তি একজোট হব। এটা হচ্ছে আসল গল্প। এই গল্প নিয়ে এখন তো মানে এখন বোঝা যাবে যে চায়না কোন কোন সেক্টরে ধীরে ধীরে ঢুকছে, এবং যত সেক্টরে ঢুকবে ভারত একটা করে মানে তার এই চাপিয়ে যাবে, শর্ত চাপিয়ে যাবে। চায়নাকে গলায় পা দিয়ে রাখতে হবে, আদারওয়াইজ চায়না কিন্তু আবার কিন্তু বেয়নেট নিয়ে আবার 62-র মতো বা এই 2020-র মতো কিন্তু আবার হামলা শুরু করবে। সেটা ভারত খুব ভালো করে জানে। ফলে ভারত এমন একটা রাস্তা নিয়েছে, গলায় পা তুলে রাখো ব্যবসা দিয়ে, এখানে ব্যবসা করতে দেবো, আর ধীরে 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 একটা করে সেক্টর খুলবো। যত তুমি কাছে আসবে, ভালো ব্যবহার করবে, আগ্রাসী ভূমিকা পালন করবে না, তখন ধীরে ধীরে করবো। এই হচ্ছে খবর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।